নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকে আমাদের শীর্ষক এক শর্ট প্রবঞ্চক ধূর্তের কুমির কান্না। হঠাৎ সমাজ মাধ্যমে কিছু নিউজ পোর্টালে খবরটা এলো, পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে নাকি তৃণমূলের পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, আইপ্যাক। এখন নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সংস্থার কর্মচারীদের নাকি একটা ইমেল করা হয়েছে। সেই ইমেলে বলা হয়েছে যে আইনি বাধ্যবাধকতার কারণে পশ্চিমবঙ্গে কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মচারীদের 20 দিন সাময়িক ছুটিতে পাঠানোর কথা বলা হয়েছে। 11 মের পরে, মানে নতুন সরকার যখন তৈরি করা হবে, তারপরে আবার নতুন সরকারের আবহে তাদের সঙ্গে আবার যোগাযোগ করা হবে, পরবর্তী পদক্ষেপ আলোচনা করা হবে। এইটা হচ্ছে গিয়ে জানা গেল তখন ওই সকালবেলায় আর কি 10টা-11টা নাগাদ জানা যাচ্ছে সব জায়গা থেকে। কিছুক্ষণের মধ্যেই নিজেই খোঁজ নিয়ে জানলাম যারা যেখানে কাজ করছিলেন তারা সেখানেই কাজ করছেন, অর্থাৎ মুহূর্তের মধ্যে হয় অভিষেকের টিম সামাল দিয়েছেন, না হলে খবরটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। তবে যদি হয়েও থাকে বলতে পারি ওই আইপ্যাকের কাজ কিন্তু মোটামুটি শেষ। এবারে ফিল্ড লেভেলের কর্মীদের কাজ, এটা একটা অ্যাটাক তো বটেই, তবে অন্য আর 5টা আক্রমণের মতোই খুব কার্যকরী কিছু নয়। ওই ইডি পাঠানো, সিবিআই পাঠানো, একে হ্যারাস করা, এমনকি নির্বাচনের দিনেও ভাবুন ক্যান্ডিডেটের ঘরে ইনকাম ট্যাক্স যাচ্ছে দেবাশিস কুমারের ঘরে। কেন রে বাবা? মানে দুদিন পরে এই সাংঘাতিক ব্যাপারটা করা যেত না? অত্যন্ত নোংরা উঁচা একটা ব্যাপার চলছে, সেটা আমরা দেখছি। আসল আলোচনাতে আসা যাক। অর্ণব থেকে এই রাজ্যের ওই ডিমের কুসুম নাকি এবং নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী বলেছেন বিরোধীরা নারী শক্তির এক সাধু প্রচেষ্টাকে আটকে দিল। বিরোধীরা আটকে দিল। নারীরা এগিয়ে আসুক, সমাজে তার জায়গা পাক, সেটা তারা চায় না। গদি মিডিয়া, সে প্রিন্ট মিডিয়া হোক আর টিভি মিডিয়া, যেখানে সেই দিন রাত থেকে এখনো অবধি ননস্টপ বলে যাওয়া হচ্ছে মহিলা সংরক্ষণ বিল আটকে গেল। আপনি খেয়াল করুন, অদ্ভুত ব্যাপার, আপনারও মাথায় ঘুরছে, মহিলা সংরক্ষণ বিল আটকে গেল সংসদে। আটকে দিলেন বিরোধীরা। হ্যাঁ, গোয়েবলসরা মাঠে মিথ্যে কথা বলো, বারবার করে বলো, বিরাট বড় বড় মিথ্যে বলো, বিগ লাইজ, এত বড় আর অবিশ্বাস্য সেই মিথ্যে যে মানুষ কোনো প্রশ্ন করবে না, মানুষ বিশ্বাস করে নেবে। তো একবারও ভেবেছেন এই যে মহিলা বিল, সংরক্ষণ বিল আটকে গেল, ভেবেছেন যে সেই কবে 2023 3 বছর আগে সেই মহিলা সংরক্ষণ বিল পাস হয়ে গেছিল সংসদে। সেদিন আসাউদ্দিন ওয়েসির দলের 2জন সাংসদ ছাড়া প্রত্যেকে সমর্থন করেছিল এই মহিলা সংরক্ষণ বিল। সেই বিল পাস হবার পরে রাষ্ট্রপতি বাকায়দা তাতে সই করেছেন, সেটা আইন হয়ে গেছে। সেটা আর বিল নেই, সেটা আইন এখন, অ্যাক্ট। গত 16ই এপ্রিল আবার 3 বছর পরে হঠাৎ নরেন্দ্র মোদী মনে পড়েছে বলে সেটাকে নোটিফাইও করা হয়ে গেছে। আটকালো কে? গেজেটে এসে গেছে। তাহলে বিরোধীরা কিভাবে সেই বিলকে আটকাবে? একটা আইন হয়ে যাওয়া বিলকে কিভাবে আটকানো যায়? বিশেষ করে সেই বিল যেখানে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, এসপি, আরজেডি, বাম সবাই সমর্থন করেছিলেন। তাহলে হয়েছেটা কি? বিজেপির 2 ধূর্ত শিয়াল সামনে মহিলা সংরক্ষণ বিলটা রেখে নিজেদের জন্য একটা পার্মানেন্ট সলিউশন, একটা নিরবিচ্ছিন্ন বিজেপি সরকারের পরিকল্পনা করেছিলেন। কেমন করে? এই যে মহিলা সংরক্ষণ বিল, তাতে কি বলা হয়েছিল? হ্যাঁ, ওই বিলটা যা নাকি 2023-এ পাস হয়ে গিয়েছিল, সেখানে কি বলা আছে? মোদ্দা কথা যা বলা আছে সেটা হচ্ছে মহিলাদের জন্য সংসদে 33% আসন সংরক্ষণ থাকবে। মহিলাদের জন্য সংসদে 33% আসন সংরক্ষণ থাকবে। এবার আপনি যখন সংরক্ষণ বিষয়টাকে নৈতিকভাবে মেনেই নিলেন, তাহলে পড়ে থাকলো কি? কবে হবে আর কিসের 33%? মানে কোন সংখ্যার 33%? মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে কোন সংখ্যার? তো বিল পাস হবার সময়ই সেটা বলা হয়ে গিয়েছিল যে এই বিল অনুযায়ী 33% সংরক্ষণ আগামী জনগণনা, 2023 সালে বলা হচ্ছে আগামী জনগণনা আর ডিলিমিটেশনের ভিত্তিতে করা হবে। কেন ভাই? সংসদে আসন সংখ্যা 594,
আর 33% সংরক্ষণ করলেই তো লাটা চুকে যেত, 196টা আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকতো। যে সময় পাশ করা হলো, যদি বিজেপি চাইতো 2029-এর ভোটের সময় আমরা নতুন সংসদে 196 জন মহিলাকে দেখতে পেতাম, কারণ পাশ হয়ে গেছে। এবারে যখনই সংসদে ভোট হবে ওই হিসেবে হবে, তার 594-এর মধ্যে 196 জন মহিলাকে আমরা দেখতে পেতাম। এখন কত আছে? 74। ভাবুন, 122 জন আরো মহিলা আসতেন লোকসভাতে। কে হতে দিলেন না? বিরোধীরা। সরকার হতে দিলেন না। কার সরকার? মোদী সরকার। কেন? কোন যুক্তিতে? বলা হলো এই তো সবে জনগণনা শুরু হবে, জনগণনার ভিত্তিতে ডিলিমিটেশন হবার কথা, তো জনগণনা হয়ে যাক, ডিলিমিটেশন হোক, তারপরে মোট সাংসদ সংখ্যার 33% মহিলাদের জন্য বরাদ্দ করা হবে। অর্থাৎ বিলটা যখন পাস করানো হলো তখন বলা হলো যে সাবজেক্ট টু সেন্সাস অ্যান্ড ডিলিমিটেশন, সেন্সাস দেয়ার আফটার ডিলিমিটেশন, অর্থাৎ সেন্সাস হবে, জনগণনা আগে হবে, তার ভিত্তিতে যে ডিলিমিটেশন হবে, সেই ডিলিমিটেশন হওয়ার পরে যতগুলো আসন হবে তা 33% হবে। তাহলে টাইম ফ্রেমটা কি দাঁড়ালো? মানে কোন সময় হওয়ার কথা? তাহলে যখন বিলটা পাস করা হচ্ছে তখনই আমরা বলছি, সরকার বলছে, সবাই বলছে, কিভাবে কখন পাস করানো হবে, তখনই মোটামুটি বোঝা গিয়েছিল যে 2026-এর আগে জনগণনা শুরু হবে না। তা শুরু হয়েছে 2026-এ, জনগণনা চলবে কমসম 2-3 বছর ধরে, তারপর তার ভিত্তিতে একটা ডিলিমিটেশন হবে। তার মানে 2029-এও নির্বাচন যে হবে তাতেও ডিলিমিটেশনের ভিত্তিতে হবে না, হওয়া সম্ভব না, অন্তত টার্গেট 2034। তাই তো এই কথাই তো আমরা 2023-এর বিল পাস হবার পরেই বলেছিলাম যে আপনারা কেন এখনই করলেন না, কেন এই ব্যাপারটাকে 2034 পর্যন্ত ঠেলে দিলেন? ততদিন পর্যন্ত কি হবে, কখন হবে, কিভাবে হবে কেউ জানি না আমরা। এবং মাথায় রাখুন, ডিলিমিটেশন এক জটিল ব্যাপার। আচ্ছা, এই ডিলিমিটেশন কি ভাই, খায় না মাথায় দেয়? আসুন একটু বুঝে নিই। এখন সাধারণভাবে এক একটা সাংসদ এলাকা হচ্ছে, ধরুন দক্ষিণ কলকাতা বা বেনারস বা রায়বেরিলি, হরে ধরে 7 লক্ষ করে ভোটার আছেন, কোথাও কোথাও তার চেয়ে অনেক বেশি। নাগপুরে প্রায় 24 লক্ষ, নিতিন গডকারির আসন, অমিত শাহ সংসদে দাঁড়িয়ে সেটাকেই 48 লক্ষ বানিয়ে দিয়েছেন, বলেছেন 48 লক্ষ। মানে মিথ্যে কথা মুখ দিয়ে বেরোতেই থাকে, কোনো সত্যি কথাই বেরোয় না কখনো এদের। 48 লক্ষ নয়, ওটা 24 লক্ষ। কিন্তু 24 লক্ষ তো কম নয়, কোথাও কোথাও 13-14 লক্ষ, কোথাও কোথাও 11-12 লক্ষ ভোটার আছে, আবার কোথাও 3 লক্ষ আছে। লাক্ষাদ্বীপে কম বেশি 55,000-এ একখানা এমপি সিট আছে। মানে 55,000 মানুষের মধ্যে ভোটে জিতে এমপি যাচ্ছেন, আবার 24 লক্ষ মানুষের ভোটে জিতে এমপি যাচ্ছেন। এটা একটা অসম ব্যাপার। তো এগুলোকে জনসংখ্যার ভিত্তিতে সাজিয়ে নেওয়াটাকে ডিলিমিটেশন বলা হয়। জনসংখ্যা বাড়ছে, সেই হিসেবে এটাকে বাড়াতে হবে। একটা সোজা হিসেব হলো, জনসংখ্যা যত বেশি সাংসদের সংখ্যা তত বেশি। কিন্তু সেখানে বিস্তর বিতর্ক আছে, আজ নয় বহুদিনের বিতর্ক। যারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সুবিধাকে অনেক বেশি উন্নত করতে পেরেছে, সেই সব রাজ্যের তুলনায় যাদের বেশি জনসংখ্যা তারাই কি দেশ চালাবে? এটা আবার কেমন কথা, কেমন ন্যায়? কাজে এই নিয়ে ভারত ভাবতে হবে। রাজনৈতিক দলগুলোকে বসিয়ে, বিভিন্ন পণ্ডিত জ্ঞানীগুণীদের বসিয়ে আলোচনার মাধ্যমে একটা ফর্মুলা তৈরি করতে হবে। নাহলে কেবল প্রপোর্শনের সংখ্যা বৃদ্ধি এক চূড়ান্ত অসাম্য ডেকে আনবে। সেটা যদি জনগণনার সঙ্গে রিলেটেড হয়, এমনকি তা যদি সমান হারেও করা হয়, বলা হচ্ছে যে সমস্ত কটা স্টেটে 50% করে বাড়িয়ে দেওয়া হলো, তাহলেও সমস্যা মিটবে না। কেন মিটবে না? মানে ধরুন জনসংখ্যার ভিত্তিতে হলো না, যেমনটা অমিত শাহ বলেছেন যে সব রাজ্যের 50% করে বাড়িয়ে দেওয়া হবে, তাহলেও তো একটা অসাম্য তৈরি হবে, চূড়ান্ত অসাম্য। ধরুন একটা কারখানার ম্যানেজারের মাইনে 1 লক্ষ, কেরানি বাবুর মাইনে হচ্ছে 30,000, পিয়নের মাইনে হচ্ছে 10,000। তো যদি বলা হয় মাইনে সমানভাবে 20% করে বাড়িয়ে দেওয়া হলো, তাহলে কি দাঁড়ালো? ম্যানেজার বাবু 20,000 টাকা বেশি পাবেন, 1 লক্ষ টাকা 20,000 টাকা বেশি পাবেন, মানে 1,20,000 নিয়ে বাড়িতে যাবেন। কেরানি পাবেন 6,000 টাকা বেশি, মানে সে 30,000 টাকা পাচ্ছিল, সে 36,000 টাকা নিয়ে বাড়িতে যাবে। আর পিয়ন যিনি 10,000 টাকা পাচ্ছিলেন, তিনি 1,000 টাকা বেশি পাবেন। মানে আগে পিয়ন আর ম্যানেজারের মধ্যে ফারাক ছিল কত? 1,10,000 90,000 টাকার সমান অনুপাতে বাড়ানো হলো, কিন্তু ফারাক কত দাঁড়ালো? 1,09,000। ফারাক কমানোর বদলে ফারাক আরো বেড়ে গেল। তার মানে ব্যাপারটা সোজা নয়, এ নিয়ে যথেষ্ট আলাপ আলোচনার প্রয়োজন। এটা আমাদের এই মূর্খ এই যে
শাসন ব্যবস্থা, তার মাথায় বসে থাকা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের মাথাতেই ঢুকবে না হিসেব। কিন্তু ছেড়ে দিন কিছু জিনিস, আইএএসরা আছেন, এত বড় বড় পণ্ডিতরা আছেন, তাদেরকে ছাড়ুন, তারা ভাবুক একটুখানি, তারা ভেবে বসুন, তারা আলোচনা করুন। কারণ আমাদের রাষ্ট্রের ফেডারেল যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রত্যেক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সমান অধিকারের কথা বলেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এটা আমি আপনি চাইলে হবে না। অমিত শাহ, নরেন্দ্র মোদীরা হয় মূর্খ, কিন্তু তাদের দলে যারা শিক্ষিত তারাও জানেন যে এই ডিলিমিটেশন সংবিধানে বলা আছে। এটা আইন নয়, জাস্ট একটা সংবিধানের ব্যাপার। জনসংখ্যার ভিত্তিতেই করা যাবে, ওই প্রপোর্শনে টানাটানা করতে পারা যাবে না। মানে অমিত শাহ বলছেন 50% করে দেবো, না, নেই তো, করবেন কি করে? কারণ ওনাদের তো সংবিধান পড়া নেই, সংবিধানের সময় তো ইংরেজদের গোলামি করছিলেন, তখন জানেন না। কিন্তু সংবিধানে বলা আছে সেহেতু যদি পাল্টাতেও হয় সেটা মুখেই বলে দিলে হবে না, তার জন্য সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন মানে ঠিক এই জায়গাটাতেই, সংবিধান সংশোধন করতে ঠিক এই জায়গাটাতেই ফাটা বাঁশে কি যেন আটকে গেছে মোদি সাহেব। কারণ সংবিধান সংশোধনের জন্য তাদের দরকার 2/3 মেজরিটি, যা তাদের নেই। হ্যাঁ, চেয়েছিলেন 400 পার, কিন্তু হয়নি তো। মানুষ তো 240-এ ব্রেক কষে দিয়েছেন, এমনকি শরিক ইত্যাদি নিয়েও সেটা সম্ভব নয়। কিন্তু চলে আসছে 2026, ওনারা বুঝতে পারছেন ক্রমশ কঠিন হচ্ছে লড়াই, ক্ষয়রোগ বাসা বেঁধেছে দলের মধ্যে। হিন্দি হার্টল্যান্ডের আর গুজরাটের বাইরে সত্যিকারে সেভাবে ভরসা জোগানোর মতন জায়গাতে নেই বিজেপি, তাই তারা এখনই ডিলিমিটেশন চান। কিন্তু জনগণনা তো কেবল শুরু হলো, তাহলে হবে কি করে? এইখানে এসে আরএসএস বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক মোদি শাহকে একটা বুদ্ধি জুগিয়েছিল। 2023-এ পাশ হওয়া মহিলা সংরক্ষণ বিল, যা 3 বছর ধরে ঠান্ডা বাক্সে পড়ে আছে, সেটাকে বার করে আনো এবং লাগু করো। একটা সংশোধনী বিল আনা হোক। এই মহিলা, যে বিলটা লাগুই হলো না, যে বিলটা পাশ হলো সবাই মিলে, সে বিলটা লাগু করা হলো না, কিন্তু এখন তার সংশোধনী বিল আনা হচ্ছে। মহিলা সংরক্ষণ সংশোধনী বিল আনা হচ্ছে, যাতে ডিলিমিটেশনের কথা বলা থাকুক। অর্থাৎ সংশোধনটা কি, যে ডিলিমিটেশন হবে সেটাও 2011-র জনগণনার ভিত্তিতে, মানে কবে এই 26-এর জনগণনা শেষ হবে তার ভিত্তিতে ডিলিমিটেশন হবে ইত্যাদি ঝামেলা না রেখে 2011-র জনসংখ্যার ভিত্তিতে ডিলিমিটেশন হোক। তাহলে সংসদ সংখ্যা দাঁড়াবে 853, যেখানে উত্তরপ্রদেশের 80 জন সাংসদ হয়ে যাবেন 140 জন, বিহারের 40 জন সাংসদ বেড়ে হয়ে যাবেন 73, আর বাংলার 42 জন সাংসদ বেড়ে হবে 64, কেরালার 20 জন সাংসদ বেড়ে হবে 23। মানে খুব পরিষ্কার যে কেবল ওই হিন্দি হার্টল্যান্ডের ওপরে কবজা থাকলেই গোটা দেশকে শাসন করা যাবে, বলেই দেওয়া যাবে যে হিন্দি হচ্ছে মাতৃভাষা, বলেই দেওয়া যাবে যে মেইন স্ট্রিম মুভি হলো বলিউডের ছবি, বলেই দেওয়া যাবে যে ভারতীয়রা নিরামিষ খায়। আর সেটাকেও লুকোনোর জন্য আমাদের ছোটা টাকলু একটা প্রপোজাল দিয়েছে, যেখানে বলা আছে সব রাজ্যের 50% করে সাংসদ সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে সাংসদ সংখ্যা হবে 819। এর মতো একইভাবে কেবল, মানে যাই হোক 819 হলেও একইভাবে কেবল হিন্দি হার্টল্যান্ডকে হাতে রাখলেই কেল্লা ফতে। মুশকিল হলো সরাসরি ওই ডিলিমিটেশন বিল এনে সংশোধন তো করা যাবে না, এমনকি শরিক দলও রাজি হবে না। তাই ওনারা ক্যাপসুল তৈরি করলেন, চিনি মাখানো একটা তেতো ওষুধ সামনে রাখলেন 2023-এ পাশ হয়ে যাওয়া মহিলা সংরক্ষণ বিলকে। কে না সেই মোদিজি যিনি তার বিবাহিত স্ত্রীকে মর্যাদা দেবার কথাও ভাবেননি। কে না সেই মোদিজি ওই এপস্টিন ফাইলে সরাসরি নাম আছে ওই পাশবিক নারী অবমাননার সঙ্গে জড়িত হরদীপ সিং পুরীকে মন্ত্রিসভাতে রেখেছেন, জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠান। সেই মোদিজি মহিলাদের সশক্তিকরণ নিয়ে হাউ হাউ করে কাঁদছেন। সেই ছোট্টবেলার পুকুর থেকে যে মগরমাছ, যে কুমির ধরেছিলেন, সেই মগরমাছের সেই ঘড়িয়াল কিংবা কুমিরের কান্নার নকল করছেন। আপনারা মহিলা সংরক্ষণ বিল পাশ করলেন না, করতে দিলেন না, এটা এক ভ্রূণ হত্যার সমান। ভ্রূণ হত্যার কথা বলছেন মোদিজি। হ্যাঁ, যাত্রাপালার নায়কের কথা বলার সময় মাথাতেও নেই যে বিজেপি শাসিত হরিয়ানাতে সবচেয়ে বেশি ভ্রূণ হত্যা হয়। সবার উপরে পরে আছে, তারপরে আছে রাজস্থান, তারপরে আছে মহারাষ্ট্র, তারপরে আছে মধ্যপ্রদেশ। উনি মহিলা সশক্তিকরণের কথা বলছেন। উনি হাত ধরে নেচেছেন আশারাম বাপুর সঙ্গে, যিনি তাঁর আশ্রমে শিষ্যাদের ধর্ষণ করতেন, তা প্রমাণিত। তার যাবজ্জীবন জেলের বছর কমিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে, এই সরকার মুক্তি দিয়েছে। মুক্তি পেয়ে তিনি গেছেন রামলালার দর্শনে।
তাকে ভিভিআইপি মর্যাদা দিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, সার্কিট হাউসে থাকার ব্যবস্থা করা হয়েছে। এটা মহিলাদের সশক্তিকরণ? ন্যাকামি। যে দল ধর্ষকদের গলায় মালা পরিয়ে মিছিল করে, যে দলের বিধায়ক ধর্ষণে শাস্তি পাওয়া অপরাধীকে জেল থেকে বের হলে মিষ্টি আর মালা দিয়ে স্বাগত জানায়, সেই দল করবে নারী সশক্তিকরণ? সেই দল যাদের এই মুহূর্তে লোকসভায় দলের আসনের তুলনায় সবচেয়ে কম সংখ্যক মহিলা সাংসদ আছে, সেই দল বলবে মহিলা সশক্তিকরণের কথা? এপস্টিন ফাইলের জঘন্য নারীদের ওপর অপরাধকে প্রশ্রয় দেওয়া, আরো নানান নাম না বেরিয়ে আসে তার জন্য ক্রমাগত কম্প্রোমাইজ করতে থাকা এক নেতা বলছেন মহিলা সশক্তিকরণের কথা। এই নরেন্দ্র মোদী যে সংগঠন থেকে তার রাজনীতির পাঠ নিয়েছেন, সেই আরএসএস মহিলাদের সংগঠনেই নেন। তাদের মাথায় চিৎপাবন ব্রাহ্মণরা বসেন, যারা মনে করেন নারীদের স্থান রান্নাঘরে আর সুস্থ সবল শিশু প্রসব করাই তাদের কাজ। তাদের মুখে এই সমস্ত ঢপবাজি শুনবো আমরা? আসলে এই আরএসএস, বিজেপি, মোদী, শাহ গণতান্ত্রিক ধ্যান ধারণার বিরুদ্ধে। যে গণতান্ত্রিক কাঠামোতে একমাত্র অর্ধেক আকাশ তার ডানা মেলার সুযোগ পায়, স্বাধীনতা পায়, গণতন্ত্র আর নারী অধিকার একে অন্যের পরিপূরক। যে দেশে গণতন্ত্র নেই সে দেশে নারীদের অধিকার থাকাটা সম্ভবই নয়। আর এই মোদিজি এক চূড়ান্ত অগণতান্ত্রিক মানুষ, যিনি খুব ছোট্ট বয়স থেকে মহিলাদের অশ্রদ্ধা করে বড় হয়েছেন। না হলে কোনো মানুষ তার নির্বাচনী ঘোষণাপত্রে, এফিডেভিটে নিজের স্ত্রীর নামটুকুও লিখতে চান না, লুকিয়ে রাখেন। শেষ করি গতকালের ভাষণ দিয়ে, যা আবার এক চূড়ান্ত অগণতান্ত্রিক কাজ, পুরোদস্তুর নির্বাচনী বিধিভঙ্গের কাজ। সংসদে বিল এনেছিলেন, মহিলা সংরক্ষণ বিল নয়, মহিলা সংরক্ষণ সংশোধন বিল। তা পাশ করে উনি উঠতে পারেননি। সংসদে বিজেপি নেতারা ভাষণ দিয়েছেন, বিরোধীরা দিয়েছেন, তা এসেছে মিডিয়াতে, লাইভ টেলিভিশন ব্রডকাস্টে। এবারে ওনার কি করার ছিল? উনি সাংবাদিক সম্মেলন ডেকে বলতেই পারতেন যে উনি কি চাইছেন আর বিরোধীরা কি হতে দিল না, কিন্তু তা উনি করবেন না, করতে পারবেনও না। কারণ উনি জানেন যে উনি যা করছেন, যা করার চেষ্টা করছেন, তাকে সাদা বাংলাতে জোচ্চুরি বলে, 420 গিরি বলা হয়। এমনিতেই উনি সেই প্রধানমন্ত্রী যিনি দেশের মধ্যে আজ পর্যন্ত কোনোদিন একটা সাংবাদিক সম্মেলনে বসার সাহস দেখাতে পারেননি। সেই উনি নির্বাচন চলাকালীন একতরফা দেশের টেলিভিশন মিডিয়াকে নোংরাভাবে ব্যবহার করলেন। সারাটা সময় ধরে কংগ্রেস, তৃণমূল, এসপি আর ডিএমকের বিরুদ্ধে যা খুশি তাই বলে গেলেন। আসলে তিনি ভয় পেয়েছেন, এবারে সত্যিই ভয় পেয়েছেন। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে আগামী নির্বাচনগুলো, তাই মরিয়া হয়ে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন। বলে রাখি, পারবেন না। এভাবেই সাম্রাজ্য ভাঙে, এভাবেই রাজছত্র ভেঙে পড়ে। আর সেই ভাঙার সময়, স্বৈর শাসকের শেষের সময় আমরা গাইতেই থাকব ফয়েজ আহমদ ফয়েজের কবিতা, হাম দেখেঙ্গে, লাজিম হ্যায় কি হাম ভি দেখেঙ্গে। লাজিম হ্যায় মানে এটাই বাস্তব, আমরা দেখব। वो दिन जिसका वादा था, যেদিন আমাদের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমরা যে দিনের জন্য প্রতিশ্রুতি পেয়েছি, সমান অধিকার, বাঁচার অধিকার, वो दिन जिसका वादा है जो लोहे अजल पे लिखा है, সেই কালো পাথরে লেখা আছে সেই নিয়তির বিধান যে একদিন মানুষ সমান হবে, সেই লোহে अजल पे लिखा है देखेंगे जब जुल्म सितम के कोहे गिरी। जुल्म सितम মানে অত্যাচার। जब जुल्म सितम के कोहे गिरी, পাহাড় এসে পড়ে মাথার উপরে, অত্যাচারের পাহাড় নেমে আসে, রুই কি तरह উড়ে যাएंगे, তুলোর মতো উড়ে যাবে। हम महकुमों के पांव तले, महकुमे মানে শাসিত, অত্যাচারিত, हम महकुमों के पांव तले ये धरती धड़ धड़ धड़केगी, পৃথিবীটা কাঁপবে। और अहले हकम হচ্ছে শাসক, और अहले हकम के सर ऊपर जब बिजली कड़कड़ कड़केगी हम देखेंगे। जब अर्जे खुदा के काबे से, মানে সেই বিশাল সিংহাসন থেকে, সেই বিশাল জায়গাটা থেকে যেখানে আমরা রিচ করতে পারি না, अर्जे खुदा के काबे से सब बुत उठाए जाएंगे। সমস্ত ছবি, ওই যে পেট্রোল পাম্প থেকে রাস্তায় যে সমস্ত ছবি অত্যাচার শাসকদের ঝোলে, সেই সমস্ত ছবি যখন ছুঁড়ে ফেলা হবে। हम महले सफा मरदुदे हरम, যারা এতদিন কাজ করেছি, অত্যাচার সহ্য করেছি, মসনদ পে বিঠায়ে যাएंगे, আমরাই বসবো, আমরাই মসনদ দখল করব। সব তাজ উছালে যাएंगे, সব কটা টুপি ছুঁড়ে ছুঁড়ে ফেলা হবে। সব তখ্ত গিরায়ে যাएंगे, সব কটা সিংহাসন ফেলে দেব। হাম দেখেঙ্গে। হ্যাঁ, সেই দিনটাও আসছে, সেই দিনটার জন্য অপেক্ষা করুন। যা করছেন সেই দিনটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। পৃথিবীর সমস্ত স্বৈর শাসক শেষ পর্যন্ত এই পরিণতির দিকেই এগোয়, আপনিও সেদিকেই এগোচ্ছেন মিস্টার নরেন্দ্র দাস মোদী। ভাবুন,
ভাবুন, ভাবতে থাকুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।